নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুক্রবার, তাই যথারীতি আমরা হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ কিন্তু তোমাদের জন্য থাকছে একটা হাড় হিম করা ভয়ের গল্প। সুপর্ণা নাথের কলমে ফেয়ার হোপ সিরিজের তৃতীয় গল্প শয়তানের মা। এর আগে থ্রিলার ল্যান্ডে তোমরা এই সিরিজের প্রথম দুটো গল্প শুনেছ, মনে পড়ে? ফেয়ার হোপের আতঙ্ক আর হান্টসভিল হরর। যারা যারা শোনোনি তাদের জন্য ওই দুটো গল্পের লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টসে। অবশ্যই চেক আউট করে নিও। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমার কাছে ঠিকভাবে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প সুপর্ণা নাথের কলমে শয়তানের মা। পিমা একটা কথা খুব বলতেন, সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে, অর্থাৎ কোনো কিছুর শুরু দেখে বোঝা যায় আগামী কেমন হতে পারে। কিন্তু কথাটা যে কতটা ভুল তা পরে বুঝেছিলাম। হান্টসভিলের নতুন সংসার আর নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাসা বাঁধছিলাম আমি আর ম্যাথিউ। কিন্তু বীভৎস ব্যাককের আতঙ্কে তার শুরুতেই শেষ হয়ে যেত, যদি না ঠিক সময় ফাদার আর লুলু এসে পড়তেন। ছোট্ট আবিরের সঙ্গে ম্যাথিউ যেন ছোট্টটি হয়ে যায়। আজ এই ঝলমলে সকালে ওদের দুজনকে খেলতে দেখে কেউ ভাবতে পারবে ৩.৫ বছর আগে এ বাড়িতে কি বীভৎসতার সম্মুখীন হয়েছিলাম আমরা? এত সুন্দর বাড়িটা হয়তো ছেড়েই দিতাম, কিন্তু ফাদারের উপর আমার আস্থা অনেক। সেই ঘটনার কিছুদিন পরই আমি জানতে পারি আমাদের আবির আসতে চলেছে। সেই খুশির খবরে আমাদের মন থেকে আতঙ্কের অভিজ্ঞতার রেশটুকু মিলিয়ে যায় অতি সহজে। আর আজ দেখতে দেখতে আবিরের প্রায় ২ বছর বয়স হতে চলল। আমি চেয়েছিলাম আমার সন্তানের বাঙালি নাম রাখব, কিন্তু ম্যাথিউর ইচ্ছে ছিল জিউস নাম। হঠাৎ একদিন ম্যাথিউ বলল, এই বলছি, আবির নামটা কেমন? আরে, বাংলা নাম তুমি জানলে কি করে? এটা তো জিউইশ নাম, হিব্রুতে মানে শক্তিশালী। বাংলায় এর মানে রং। ব্যাস, এভাবে আবির নামটাই স্থির হল। ছোট্ট আবির ধীরে ধীরে বড় হতে লাগলো। ম্যাথিউকে পেলে আর কিছু চায় নাও। আমার একটু হিংসে হয় বই কি, কিন্তু আমি দিনের অধিকাংশ সময় হসপিটালে থাকি আর ম্যাথিউর কাজ বাড়িতে। এই কবছরে ওর কাজের খ্যাতি আরও বেড়েছে। খুব ব্যস্ত থাকে বটে, তবে ছোট্ট আবির ওকে সবসময় দেখতে পায়, তাই ওর বেশি ন্যাওটা হয়ে উঠেছে। ওর দেখাশোনার জন্য আয়া আছে বটে, তবে কোনো আয়াই বেশি দিন টিকতে পারে না। এত বিচ্ছু শ্রীমান আবির, ম্যাথিউ ছেলের কোনো দোষই দেখে না। ওর এক কথা, আরে বড় হলে এমনি শান্ত হয়ে যাবে। আর এখন দুষ্টুমি করবে না তো কবে করবে? আবির খুব দুরন্ত, দুমদাম পড়ছে, চোট পাচ্ছে, আমরা তটস্থ। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো আঘাতেই ও কাঁদে না। জন্মের পর থেকে একবারের জন্যও ও কাঁদেনি। বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে, ফিজিক্যালি ও একদম নর্মাল। আমি চাইল্ড সাইকোলজি জানি, ওর মেন্টাল হেলথ অ্যান্ড গ্রোথ যে ঠিকঠাক আছে তাতে সন্দেহ নেই, বরং আর ৫ জন বাচ্চার থেকে শার্প কথা বলছে। সুতরাং একজন মা হিসেবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হসপিটালের বাইরে কি একটা জটলা হচ্ছিল, ঢোকার সময় দেখলাম। একটু পরে ঝামেলাটা হসপিটাল চত্বরে ঢুকে আসতে দেখে একজন নার্সকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আসলে এক মেক্সিকান ভবঘুরে বুড়িকে নিয়ে ঝামেলা। সে নাকি ক্রমাগত আপনার নাম করছে। আমার নাম করছে? আচ্ছা বেশ, ডাকো তাকে। বুড়ি চেম্বার আসতেই দেখলাম বয়সের ভারে কোমর বেঁকে গেছে তার, জামাকাপড় মলিন, নিজের মনে বিড়বিড় করছে, কিন্তু দেখে উন্মাদ বলে মনে হয় না। মুখখানা শান্ত। সংকোচ নিয়ে আমার টেবিলের কোণটায় এসে দাঁড়ালেন।
আমি বসতে বললাম। No abandones la campaña de Dios. তারপর তিনি অজানা ভাষায় কিছু একটা বললেন। আমি ঠিক বুঝতে পারলাম না, মনে হয় স্প্যানিশ। বুঝলাম তিনি ইংলিশ বুঝেন না। ভারী মুশকিলে পড়লাম। বৃদ্ধা হাত চোখ নেড়ে তার বক্তব্য আমাকে বোঝানোর প্রবল চেষ্টা করেই যাচ্ছিলেন। Eres muy peligroso. তার চোখে মুখে উদ্বেগ আর খানিক আতঙ্কের মিশেল। দরজার বাইরে কিছু উৎসুক মুখ তখন ভিড় করেছিল। তাদের উদ্দেশ্য করেই বললাম, এখানে স্প্যানিশ বুঝে এমন কেউ আছে? একজন আমার বিড়ম্বনাটা বুঝে বলল, আমি বুঝি ম্যাম। আসুন, উনি কি বলছেন একটু বুঝিয়ে বলুন তো। ছেলেটি এসে দাঁড়ালো। বুড়ি তার দিকে দৃষ্টিপাতও করলেন না। তিনি খুব নিচু স্বরে কথা বলছিলেন, একটু থেমে থেমে। কিন্তু একটা চাপা আশঙ্কা ওর গলায় স্পষ্ট। আমি এক গ্লাস জল ওর দিকে এগিয়ে দিলাম। এক নিঃশ্বাসে সেটা শেষ করলেন উনি। তারপর উনি যা বললেন তার তর্জমাটি ছেলেটা করে দিল। Sé que estás con Dios en su camino. Dios prueba más esas seres cuerdos. Pase lo que pase, nunca pierdas la fe en él. আমি জানি তুমি ঈশ্বরের পথে আর তার সঙ্গে আছো। ঈশ্বর তার কাছের মানুষদের পরীক্ষাই নেন বেশি করে। যাই হয়ে যাক না কেন, কখনো ওর উপর বিশ্বাস হারাবে না। আমি খুব অবাক হলাম। হঠাৎ এই জাতীয় কিছু শুনবো আশা করিনি। আমি ছেলেটির মাধ্যমে ওকে জিজ্ঞেস করলাম, আপনি কে? কিভাবে আমার কথা জানলেন? আমাকে চিনলেনই বা কেমন করে? ¿Quién eres? ¿Cómo supiste de mí? ¿Me reconoces? প্রশ্নটা শুনে বৃদ্ধা উদ্দেশ্যহীন দৃষ্টিতে জানলার বাইরে আকাশের দিকে চোখ রেখে একটু অন্যমনস্কভাবে বললেন, Algunos me llaman adivina, otros sabio y otros loco. Y no te conozco, pero desde hace unos días algo dentro de mí me ha estado diciendo, tengo que conocerte, tengo que decirte algo. কেউ ফরচুন টেলার বলে, কেউ বুজরুক, আবার কেউ বা পাগল। আমি তোমাকে চিনি না, তবে গত কয়েকদিন ধরে কে যেন আমার ভেতর থেকে বলছে যে তোমার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, তোমাকে কয়েকটা কথা আমাকে জানাতে হবে। বলেই উনি তাড়াতাড়ি উঠে পড়লেন। হঠাৎ ক্ষণিকের জন্য থেমে আবার পিছিয়ে এলেন। Todo está predestinado, eres hija de Dios, pero eres madre de Satanás, eres madre de Satanás. বলেই উনি হন হন করে বেরিয়ে গেলেন। ছেলেটি তর্জমা করে দিল শেষ লাইনটা। উনি বললেন, সব কিছুই পূর্ব নির্ধারিত, তুমি ঈশ্বরের কন্যা, কিন্তু তুমি শয়তানের মা। বলতে গিয়ে সে ইতস্তত করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বিরক্ত প্রকাশ করে তাকে সঠিক মানেটা বলতে বলি, কিন্তু তার উত্তর দিতে দিতেই বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে গেছেন। আমি ছুটলাম ওকে ডাকতে, কিন্তু ততক্ষণে রাস্তার বাঁকে তিনি হারিয়ে গেছেন। সারাদিন কাজের মাঝেও মাথায় কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। অন্য কথা দুটো সব ক্ষেত্রেই বলা যায়, যা কিছু হয় তা পূর্ব নির্ধারিত। আমরা সবাই ঈশ্বরের সন্তান, কিন্তু শেষ লাইনটা শয়তানের মা মনে বড্ড বিঁধছে। আমার আবিরের জন্য কেন জানি না মন কেমন করতে আরম্ভ করল। কিছুদিনের মধ্যেই জীবনের স্বাভাবিক ধারায় এবং নিয়মে বৃদ্ধার কথা ভুলে গেলাম। সেদিনটা ছিল শুক্রবার, আবিরের 2 বছরের জন্মদিনের ঠিক সপ্তাহখানেক পর। হসপিটালে নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। বিকেলের দিকে ম্যাথিউর কল এলো। দুশ্চিন্তা ঝরে পড়ছে গলায়। জানো, আমাদের আবির না আজকে ড্র করেছে। এটা বলতে তুমি আমাকে কল করলে? বাচ্চারা আঁকেবুকে তো কাটবেই, আর তোমার তো খুশি হওয়া উচিত, তোমার ধারাটা পেয়েছে বলে।
খুশি হতে পারলে সত্যি হতাম, কিন্তু আরে এত সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করো না তো। আচ্ছা, আমি বাড়ি ফিরে কথা বলছি, রাখি এখন। ফোনটা রাখার পরই একজন আমার ঘরে ঢুকলেন, এক বৃদ্ধা। বয়সের ভারী নুব্জ হলেও তার চোখে মুখে আভিজাত্যের চিহ্ন স্পষ্ট। আমি জানতে চাইলাম ওর কী অসুবিধা। উনি বললেন, আমি আপনার ছেলের আগের ন্যানির থেকে জানতে পেরেছি যে আপনি ন্যানি হিসেবে নতুন কাউকে খুঁজছেন, তাই এলাম। কথাটা সত্যি, তবে ওকে এখানে আগে দেখিনি। সাধারণত যারা এই কাজ করেন তাদের একটা চেনা জানা থাকে শহরে। অজানা কারো হাতে নিজের সন্তানের যত্নভার তুলে দেওয়া বেশ চিন্তার। তাই ন্যানি বা বেবিসিটার রাখার আগে খোঁজ খবর নেওয়া খুব প্রয়োজন। উনি আমার মনের শঙ্কাটা যেন বুঝতে পারলেন। আপনার চিন্তাটা স্বাভাবিক। আচ্ছা বেশ, আপনি এরিনা মানে আপনাদের সেই আগের বেবিসিটারকে কল করে নিন। আমি ওদের পরিবারের পরিচিত। না না, ঠিক আছে। আই ইনসিস্ট ম্যাম, আপনি কলটা করে নিশ্চিন্ত হন। আপনার নামটা? ও সরি, দেখেছেন তো নামটাই বলা হয়নি। আমি এথেনা মোর। অগত্যা কল করলাম এরিনাকে। ওর সঙ্গে কথা বলে জানলাম মহিলা নাকি এরিনার মাসির পরিচিত। এককালে সম্ভ্রান্ত বংশের গৃহিণী ছিলেন। পরিস্থিতির বিপাকে বর্তমানে সম্বলহীন, তাই কাজের খোঁজে এ শহরে এসেছেন। আমি আশ্বস্ত হলাম। কথা হলো? হ্যাঁ হলো। আপনি পারলে রবিবার সকালে একবার আমাদের বাড়িতে আসুন। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে আপনাকে জানাতে পারবো তাহলে। আচ্ছা বেশ, এটা রাখুন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর নাম্বার পেয়ে যাবেন। একটা কাগজ এগিয়ে দিলেন মহিলা। বেশ, ধন্যবাদ। ওর চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ আনমনে চেয়ে রইলাম। আমার ওর চোখটা কেমন যেন পূর্ব পরিচিত বলে মনে হচ্ছিল। এত কিছুর মধ্যে আমি ভুলেই গেছিলাম ম্যাথিউর ফোনের কথাটা। আবিরের আঁকিবুকি নিয়ে কি সব বলবে বলছিল। এখন আবার মনে পড়ল। নিজের মনেই হেসে ফেললাম। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম এত সুন্দর একটা সাজানো সংসার আর জীবন আমাকে দেওয়ার জন্য। ঈশ্বর হয়তো তখন অলক্ষ্যে হাসছিলেন। বাড়ি ফিরে গাড়িটা গ্যারেজ করে লন পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ফ্রন্ট পোর্চে পা দিয়েই চমকে উঠলাম। এ কি অবস্থা! সুইট ব্রিজ কাঠের মেঝে একটু হালকা রঙের হয়, তার উপর অনেক রকম আঁকিবুকি বা ডুডল, যেন সাংকেতিক কোনো ভাষা। আমি ম্যাথিউকে ডাকলাম। ও বাইরে আসতে দেখলাম চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ভেতরে এসো। এগুলো কি? এসব আবির রেখেছে। ও ম্যাথিউ, আবির বড় হচ্ছে, আরও কত দুষ্টুমি করবে। বাচ্চারাও এমন একটু করে। তোমায় বললাম না, তোমার ধাতটা পেয়েছে। তুমি যতটা হালকাভাবে নিচ্ছ ততটাও। উফ ম্যাথিউ, তুমি পারো সত্যি। তা আবির বাবু কোথায়? আয়া আবিরকে নিয়ে এলো। ছোট্ট আবির টলমলো পায়ে আমার কোলের উপরে এসে ঝাঁপিয়ে পড়ল। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখের অনুভূতি বোধহয় এটাই। বুকের মধ্যে চেপে জড়িয়ে ধরলাম আমার সোনাকে। একটা চাপা কষ্টে চোখের কোণাটা ভিজে উঠল। ম্যাথিউকে দেখলাম কেমন যেন শঙ্কিত হয়ে ডুডলগুলোর দিকে তাকিয়ে আছে। গত কয়েকদিন ধরেই দেখছি ম্যাথিউর মন ভালো নেই, শরীরটাও নয়। অনেকবার বলেছি একটা চেক আপের জন্য, কিছুতেই শুনছে না। আসলে ওর পেন্টিংয়ের পসার এখন বেশ বেড়েছে। সম্প্রতি মিয়ামির নামকরা এক 5 তারা রিসর্ট তাদের ইন্টেরিয়ার সাজানোর জন্য ম্যাথিউকে প্রচুর পেন্টিংয়ের অর্ডার দিয়েছে। রাত জেগে সেই কাজেই ও ব্যস্ত। তবে কেন জানি না আমার মনে হচ্ছে ও ভালো নেই, আমার থেকে কিছু লুকোচ্ছে। আমিও নিজের কাজের ব্যস্ততার জন্য ওকে আগের মতো সময় দিতে পারি না। তাছাড়া আমাদের বেশিরভাগ সময় এখন আবিরকে ঘিরেই কাটে। তবে কি আমাদের মধ্যে সম্পর্কটা হারিয়ে যাচ্ছে? সেটা আমি কখনোই হতে দিতে পারি না।
মনে মনে ঠিক করলাম একটা সারপ্রাইজ ডিনার ডেট অ্যারেঞ্জ করব বাড়িতে। কিছুটা সময় শুধু আমার আর ওর, নিজেদের মতো করে নিজেদের নিয়ে সময় কাটাবো। হঠাৎ করে মনে পড়ল আগের উইকেন্ডেই তো এথেনা মুরের আসার কথা ছিল বেবি সিটিং সার্ভিসের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু উনি তো এলেন না। ওকে ফোনেও পেলাম না। অদ্ভুত মহিলা, যতদিন না কাউকে পাচ্ছি এই আয়ার সাহায্যেই চালাতে হবে। ম্যাথিউ আউট অফ টাউন, 2 দিন পর আজ ফিরছে। ঠিক করলাম আজ রাতেই ডিনার ডেট অ্যারেঞ্জ করব। আয়াকে বললাম আজ রাতটুকু যেন তিনি থেকে যান আবিরকে দেখার জন্য। সাধারণত আয়া সন্ধ্যার পর চলে যান। আমি সারাদিন খুব যত্ন নিয়ে নিজের হাতে ম্যাথিউর ফেভারিট খাবারগুলো বানালাম, সুন্দর করে টেবিল সাজালাম। স্টাফড টার্কিটা ওভেনে ঢুকিয়ে নিজে ফ্রেশ হয়ে তৈরি হতে গেলাম। রান্নাটা হতে সময় লাগবে। ম্যাথিউ আসার আগেই আমি তৈরি হয়ে নিতে চাই। সেই প্রথম দেখার মুগ্ধতা আজ আবার ওর চোখে দেখতে চাই আমি উপরে আবিরের ঘরে উঁকি মেরে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, আর আয়া বসে গল্পের বই পড়ছেন। আমি ওর ডিনারটা আবিরের ঘরেই দিলাম। উনি শাকাহারী, তাই এসব আমিষ খাবারের গন্ধ ঠিক পছন্দ করেন না। যাই হোক, ফ্রেশ হয়ে বেরিয়ে একবার কিচেনে চেক করতে গেলাম বেকিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। কিচেনে ঢুকে আমি অবাক, স্টাফড টার্কিটা ছেঁড়া খোড়া অবস্থাতে মাটিতে পড়ে আছে, যেন কেউ কিছুটা খাবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। হঠাৎ ফ্রিজের পাশের দরজাটা দিয়ে কাকে চট করে সরে যেতে দেখলাম। দীর্ঘদেহী নয়, বেটে খাটো কেউ। অজানা ভয়ে কেঁপে উঠলাম। আবির ঠিক আছে তো? ছুটে ওর ঘরে গেলাম, দেখলাম ও অঘরে ঘুমোচ্ছে। আয়াও আগের মতোই বই পড়ছেন। আমাকে দেখে তিনি বললেন, কিছু হয়েছে কি? আবির? ও আচ্ছা আচ্ছা, না না চিন্তা করবেন না, ও অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আমি আছি তো, আপনারা নিশ্চিন্তে ডিনার করুন, কেমন? আপনাকে ডিনার দেওয়ার পর আমি স্নানে গেছিলাম। তখন আপনি কোনো আওয়াজ পেয়েছিলেন কি কিচেন থেকে? দরজা খোলার শব্দ বা অন্য কিছু? হ্যাঁ, কই না তো। ওকে, আবির কি একবারও উঠেছিল? না না, সেই থেকেই ঘুমোচ্ছে, জাগেনি একবারও। কেন, কিছু হয়েছে? আমি ওকে কিচেনের কথাটা বললাম না। কিচেন পরিষ্কার করে আবার একটা চিকেন রোস্ট করতে দিলাম। মনটা খারাপ লাগছিল। এত যত্ন করে বানানো খাবারটা, পুরো বিষয়টাই বড্ড অদ্ভুত। দরজা বন্ধ, এমনটা কিভাবে হয়? হঠাৎ ম্যাথিউর ফোনে সম্বিত ফিরল। প্রায় এসে পড়েছে ও। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। টেবিল এবং ঘরের অন্যান্য জায়গায় অনেকগুলো পারফিউমড ক্যান্ডেল জ্বেলে দিলাম। জোরালো আলোগুলো নেভালাম। ম্যাথিউ এসে সত্যিই চমকে গেল। মুখে না বললেও ওর চোখের উজ্জ্বলতা ওর মনের ভাব বেশ বুঝিয়ে দিচ্ছিল। অনেক দিন ওর চোখে এই মুগ্ধতা আমি দেখিনি। হয়তো ইদানিং খুঁজিও নি। ডিনার করতে করতে পুরো দিনের কত গল্প করছিলাম। তোমার আজকাল কি হয়েছে বলো তো? কিছু না সুইটহার্ট। প্লিজ বলো, আমার চিন্তা হয় যে। আরে না রে বাবা, প্লিজ বলো না, আমার থেকে লুকিও না। আচ্ছা, তুমি কি অন্য কারোর সঙ্গে, মানে তোমার লাইফে অন্য কেউ কি? না না প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি ছাড়া আমি কারোর কথা ভাবতেও পারি না। আসলে হ্যাঁ, আমি একটা অস্বস্তি ফিল করছি, একটা সন্দেহ, কিন্তু তোমাকে বলিনি কারণ তুমি হয়তো বিশ্বাস করবে না বা আমাকে ভুল বুঝবে। আচ্ছা বেশ, বলোই না, শুনি একবার। ইটস অ্যাবাউট আবির। হোয়াট? আই নো তুমি বিশ্বাস করবে না, তাই আমি আচ্ছা, তোমার মনে আছে আমি আবিরের সেই আঁকাগুলো? ইউ মিন দোজ ডুডলস? দোজ আর নট নর্মাল ডুডলস। আমি ওই আঁকাগুলোর কিছু স্পেসিফিক মানে আছে, কিছু সেইটানিক রিচুয়ালে ওরকম চিহ্ন আঁকা হয়ে থাকে। কে বলছো এগুলো? আঁকাগুলোর কথা মনে আছে? হ্যাঁ আছে। উল্টো স্টার, উল্টো ক্রস, এগুলো সেইটানকে রিপ্রেজেন্ট করে। ও মাই গড! ইহুদি আর ক্যাথলিক মতে
সেইটানের মাথা এবং পা ছাগলের মতো, আর দেহটা মানুষের মতো। উল্টো স্টার সেইটানের শিংওয়ালা ছাগলের মাথাকে রিপ্রেজেন্ট করে। আবার ক্যাথলিক মতে উল্টো ক্রসের মানে কি জানো? অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট। এসব কি বলছো? আমি তো কিছুই। আরও আছে। আমি সেদিন আমার স্টুডিওতে কাজে ব্যস্ত ছিলাম, সারা রাত জেগে এঁকেছি। সকালটাও কাজের মধ্যে দিয়ে কেটে গেছে। আবির অনেকবার আমার কাছে আসার বায়না করেছিল, কিন্তু আয়া আসতে দেয়নি। তাই লাঞ্চের পর আয়াকে বলেছিলাম ওকে আমার কাছে দিয়ে যেতে। আয়াও একটু ব্রেক চেয়েছিল, বলেছিল বিকেলের মধ্যে ফিরে আসবে। আবির আমার সঙ্গে খেলতে খেলতে ঘুমিয়ে গেল। আমিও কখন যেন ঘুমিয়ে গেছি। ঘুমটা ভাঙলো একটা দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতিতে। আগের দুরাত না ঘুমাতে পারার জন্য দুপুরে ঘুমটা খুব গাঢ় হয়েছিল। চোখ খুলে ঠিকমতো ধাতস্থ হতে একটু সময় লাগলো। আবছা আলোতে আমার বুকের ওপর কিছু একটা চকচক করে উঠল। মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। ধর্মর করে উঠে বসতেই দেখি আমার বুকের ওপর থেকে আবির টুক করে নেমে যায়, আর তার হাতে ধরা একটা চকচকে ছুরি। ম্যাথিউ, তুমি কি বলছো? তুমি নিজে শুনছো আদেও? ও 2 বছরের বাচ্চা। সিঁড়ি দিয়ে একা নেমে এসে কিচেনের ড্রয়ার থেকে ছুরি বের করা ওর পক্ষে সম্ভব নয়। আর সিঁড়ির মুখে তো গেট লক করা থাকে। আমি নিজেও জানি না। আমি বিশ্বাস করতে পারিনি নিজের চোখকে। আয়া তখন কোথায় ছিলেন? সে তখনও ফেরেনি। সে যাওয়ার পরে আমি নিজে দরজা লক করেছিলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম ম্যাথিউ মারাত্মক এক দ্বিধার মধ্যে আছে। একটু আগে কিচেনের টার্কিটার ঘটনা আমি আর ওকে বললাম না। কেন জানি না, আমার কেবলই মনে হতে লাগলো সবকিছুর পেছনে ওই আয়ারই হাত আছে। আমরা এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ডিনার শেষ করলাম। ডিনারের পর টেবিল ক্লিন আপের পর একবার আবিরকে দেখে এলাম। নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আয়াও ঘুমিয়ে পড়েছে দেখলাম। সন্তর্পণে দরজাটা টেনে দিলাম যাতে ওদের ঘুম না ভাঙে। চেঞ্জ করে বেডরুমে এসে আমি আর ম্যাথিউ 2 গ্লাস ওয়াইন নিয়ে বসলাম। মিউজিক সিস্টেমে হালকা লয়ে রোমান্টিক গান চলছে, আমাদের দুজনেরই খুব পছন্দের গান। আমি ম্যাথিউর কাঁধে মাথা রেখে বসে। অনেকদিন পর এত সুন্দর একান্ত মুহূর্ত যাপন করছি আমরা। কত পুরনো স্মৃতি, পুরনো কথা, সেই পুরনো ভালোবাসা। হঠাৎ পাওয়ার কাট এত সুন্দর একটা পরিবেশকে পুরো মাটি করে দিল। সচরাচর এখানে পাওয়ার কাট হয় না, একমাত্র ন্যাচারাল হ্যাজার্ড হলে হয়। এ ঘরে মোমবাতি নেই, তাই নিচে যেতে হবে। ম্যাথিউ নিচ থেকে মোমবাতি আনতে গেল। আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে বসে রয়েছি। স্বাভাবিকের থেকে বেশি সময় নিচ্ছে ম্যাথিউ, হয়তো খুঁজে পাচ্ছে না। আমি নিচে গিয়ে খুঁজে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে সবে প্রথম স্টেপটা দিয়েছি, হঠাৎ ম্যাথিউর আর্তচিৎকার। আমি তাড়াতাড়ি নিচে নামলাম। ফোনের ফ্ল্যাশের আলো সিঁড়ির ধাপের উপর নিবিষ্ট। সিঁড়ির রেলিংটা কাঠের জাফরিদার ডিজাইনে তৈরি, তাই কিছু আলো সেই জাফরি দিয়ে ছড়িয়ে পড়ছে নিচের তলার বসার ঘরে আর রান্নাঘরের সামনের কিছুটা অংশে। এক আবছায়া আলো আধারি তৈরি হয়েছে, আর তাতেই দেখলাম রান্নাঘর থেকে দৌড়ে কে যেন বসার ঘরের দিকে চলে গেল। দেহাকৃতি খুবই ছোট তার। ভাবলাম এখনই আবিরের ঘরটা দেখা উচিত আমার। যদি বাড়িতে কেউ ঢুকে থাকে, ও সুরক্ষিত আছে তো। কিন্তু ম্যাথিউ এখনো কাতরাচ্ছে। ওর কাছে যাওয়াটা জরুরি। নামতে নামতেই আয়াকে কল করলাম। ফোন বেজেই যাচ্ছে। উফ, মহিলা ঘুমোচ্ছেন না অজ্ঞান হয়ে গেছেন। কিচেনে ঢুকে আলো জ্বালার আগেই কারেন্ট এসে গেল, আর আমি দেখলাম এক মারাত্মক দৃশ্য। সারা মেঝেতে রক্ত। ম্যাথিউ একটা ক্যাবিনেটে ঠেস দিয়ে বসে কাতরাচ্ছে। ওর দুটো পায়েরই হাঁটুর কিছুটা নিচের প্যান্টের অংশটা আড়াআড়ি ভাবে চেরা, আর সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। কি করে হলো এসব? কিছুই বুঝলাম না ঠিক। কিছু দেখতেও পাইনি অন্ধকারে। ও, দরজার কাছে একটা রক্তাক্ত ছুরি পড়ে আছে। এতক্ষণে দেখি আয়াও এসে দাঁড়িয়েছেন। ও মা গো, এটা কি? ও মা, এইসব কি করে হলো? এত রক্ত! কে করলো এসব?
আমি ওকে থামিয়ে ওর সাহায্যে ম্যাথিউকে বাইরের ঘরে বসিয়ে ওর ফার্স্ট এড করে দিই। হসপিটালে ফোন করি। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে যায়। আয়ার কাছে আবিরকে রেখে আমরা বেরিয়ে যাই। ম্যাথিউর চোট বেশ গভীর, অন্তত সপ্তাহখানেক ওকে হসপিটালে থাকতে হবে। আমি রাতটা কাটিয়ে পরদিন ভোরে বাড়ি ফিরলাম। আয়া বললেন তাকে কয়েক ঘন্টার জন্য বাড়ি যেতে হবে। তাকে তো আর আটকানো যায় না। তিনি ঘন্টা 6 মধ্যে ফিরে আসার কথা দিলেন, মানে ওই বেলা 12টা নাগাদ আসবেন। সারা রাত জাগার থেকেও বেশি ক্লান্ত করে দিয়েছিল মানসিক দুশ্চিন্তা। হাজার প্রশ্ন মাথায় ঘুরছে। কাল কিচেনে টার্কিটাকে কে ওভাবে আভেন থেকে বের করে ছিন্ন বিচ্ছিন্ন করে মাটিতে ছড়ালো, আর রাতে ম্যাথিউকেই বা কে ওভাবে আক্রমণ করলো। উফ, সারা জীবনটা কি আমার সঙ্গে অদ্ভুত ঘটনাই ঘটে যাবে? আমি কি এতটুকু শান্তি পাবো না? আবির অকাতরে ঘুমোচ্ছে। এই একটা মাত্র মুখ যেটা দেখে আমি জীবনের সব কষ্ট ভুলতে পারি। ওর ক্রিবের মাথার কাছে একটা কাউচে বসলাম। এসব চিন্তা করতে করতে কখন যেন দু চোখের ক্লান্তির ঘুম নেমে এসেছিল। হঠাৎ একটা আলতো স্পর্শ পেলাম হাঁটুর কাছে। চোখ খুলে দেখি আবির। ওর ক্রিবটা বেশ উঁচু। মনে মনে ভাবলাম, কি দোষী ছেলেরে বাবা। জানি অনেক বাচ্চাই ক্রিপটপকে বাইরে আসতে পারে, তবে আরেকটু বড় হলে। আধো আধো করে ডাকছে আমাকে আবির। আদর করে কোলে তুলে ওকে নিয়ে নিচে গেলাম। ওকে সকালে খাওয়াতে হবে, আর আমারও একটু কফির দরকার। খাওয়ানোর আগে ওর মুখটা মুছতে গিয়ে চোখে পড়ল ওর মুখে গালে তেল তেলে কি যেন লেগে। মনে মনে আয়ের উপর আমার ভীষণ রাগ হলো। মহিলা এত কেয়ারলেস, বাচ্চার হাইজিনটুকু ঠিকঠাকভাবে খেয়াল করলো না। খাওয়া হলে নিজের সব দরজা লক করে আবিরকে নিয়ে উপরে গেলাম। একটু ঘুমোতে হবে। আয়াকে টেক্সট করলাম যেন এসে আমাকে কল করেন। আবিরের রুমে ওর খেলার জায়গায় কিছু খেলনা দিয়ে ওকে বসিয়ে ওর বিছানাটা গোছাতে গেলাম। ওর ব্ল্যাঙ্কেটটা পাট করতে গিয়ে বালিশ সরাতেই দেখি তেল মশলার দাগ শুকিয়ে রয়েছে। তবে খুব পুরনো দাগ নয়, না হলে শুকিয়ে কালো হয়ে যেত। আয়ের ওপর রাগটা আরও বাড়ছে আমার। হঠাৎ আবির নিজের মনেই বলে উঠল, আমি চমকে উঠলাম। ও কি আমার মনের কথা বুঝতে পারছে? নিজের বোকামতে নিজেরই হাসি পেল, কিন্তু পরক্ষণে আতঙ্কিত হয়ে উঠলাম। আয়া ওকে কোনো রকমভাবে কষ্ট দেয় নাকি? আজকাল তো এমন কতই হচ্ছে। মনটা কেঁপে উঠল। আবিরকে কোলের মধ্যে টেনে আদর করে জিজ্ঞেস করলাম, ন্যানি তোমাকে বকে বা মারে? ও আমার গলা জড়িয়ে গালে চুমু খেয়ে শুধু ফিক করে হাসল। এই হাসিটা আমায় পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেয়। ওকে জড়িয়ে ঘরের কোনায় রাখা ডিভানটাতে গা এলিয়ে দিলাম। ও চুপ করে আমার বুকে মুখ গুজে শুয়ে রইল। কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই চমকে উঠে বসলাম। আবিরের পোশাক। আমি তাড়াতাড়ি নেমে বাস্কেট হাতড়ালাম, যেখানে ছাড়া জামা কাপড় কাচার জন্য রাখা হয়। আবিরের গত রাতের পোশাক খুঁজে পেলাম, আর সেটা দেখে ক্ষণিকের জন্য আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ওর পোশাক রক্তের ছিটেই ভর্তি। আমি দৌড়ে গিয়ে ওর জামা কাপড় খুলে সারা শরীর ভালো করে পরীক্ষা করলাম, কোনো আঘাত বা ক্ষত আছে কিনা সেটা দেখতে। না, কিছুই নেই। তাহলে আয়া ফিরতেই আমি তাকে বিছানার চাদরে খাবারের দাগ, আবিরের জামা কাপড়ে রক্তের ছিটের কথা এসব কিছু জিজ্ঞেস করতে তিনি কিছুই বুঝলেন না। আকাশ থেকে পড়লেন। আমি জানি উনি মিথ্যে বলছেন। অনেক জেরার পর হঠাৎ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। বিশ্বাস করুন, আমার আগের আয়ারা এ বাড়িতে যে টিকতে পারেনি তা আমি শুনেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য আমি কাজটা নিই। আমি জানি এসব ওর ছল। আরও চেপে ধরতে তিনি আজে বাজে সমস্ত যুক্তি দিলেন। হ্যাঁ ম্যাডাম, ওই আবির আগের বেবি সিটারদের বিভিন্নভাবে ভয় দেখাতো।
ও কিন্তু আর 5টা বাচ্চার থেকে অনেক আলাদা। ও মাইন্ড রিড করতে পারে। ও অনেক সময় এমন সব কথা বলে যা ওই বয়সের বাচ্চাদের পক্ষে বলা অসম্ভব। এমন কয়েকবার হয়েছে আমি ঘরে এসে দেখেছি আবির নেই। হ্যাঁ, আবার পরক্ষণেই দেখেছি আবির বিছানায় ঘুমাচ্ছে। হ্যাঁ, আর একদিন তো চরম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। আমার রাগের পাড়া চড়ছিল, তবুও ধৈর্য ধরে শুনছিলাম। উনি আর কত মিথ্যে গল্প বানাতে পারেন একটা নিষ্পাপ শিশুর নামে। হ্যাঁ, ওই সেদিন স্নান করিয়ে আবির বাবাকে আমি উপরের ব্যালকনিতে বসিয়ে রেখে ঘর পরিষ্কার করছিলাম। সেও নিজের মনে খেলছিল। ব্যালকনির রেলিংয়ে অনেক পাখি বসেছিল। সে পাখিগুলোকে দেখে না ও খুব উত্তেজিত হচ্ছিল, হাত নেড়ে ডাকছিল, আবার কখনো হাততালি দিয়ে উড়িয়েও দিচ্ছিল। আমি তো নিজের কাছে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পরে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কি দেখলেন? আমি দেখলাম চারিদিকে পাখির পালক ছড়ানো, কয়েকটা পাখি ঘাড় মটকানো অবস্থায় আবির বাবার চারপাশে ছড়ানো। আর আবির বাবা ও না খিলখিল করে হাসছে। হাসি মরা পাখির রক্ত দিয়ে কয়েকটা উল্টো ক্রস চিহ্ন আঁকা। ওমা, এ তো মারাত্মক ব্যাপার, আগে বলেননি কেন? হ্যাঁ, এই কথা বললে আর চাকরি থাকতো না ম্যাডাম। আমার 2টো ছোট বাচ্চা আছে, হাজবেন্ড নেই, টাকার তো খুব প্রয়োজন, তাই না বলুন? তাই আর একদিন আমি যা ভেবেছিলাম, একবার তো সব বলে দেবো আমি ভেবেইছিলাম, কিন্তু আবির বাবা যেন আমার মনের কথা বুঝতে পেরে যায়। কেমন করে জানি না, আমার কোলে বসে খেলা করতে করতে আধো আধো করে বলে, ডোরা মারা যাবে ওই পাখিগুলোর মতো। ডোরা আমার ছোট মেয়ে, ওর নাম কিন্তু আমি এর আগে কখনো আপনাকে বা স্যারকেও বলিনি। তাহলে আবির বাবা কিভাবে? আমি আবির বাবাকে বলি, কাউকে কিচ্ছু বলবো না। এবার আর আমি মাথা ঠান্ডা রাখতে পারছিলাম না। এই মহিলা 1-2 বছরের বাচ্চার নামে যা পারছে বলে যাচ্ছে। ও নিজেই সেদিন টার্কিটা চুরি করতে এসেছিল, হয়তো কোনোভাবে হাত থেকে পড়ে যায়, আর কিচেনে ওই এক সময় ছুরিটা হয়তো ফেলে এসেছিল, হোল্ডারে রাখেনি, আর ম্যাথিউ অন্ধকারে বুঝতে পারেনি, কোনোভাবে ছুরির ওপর পড়ে যায় আর ওর আঘাত লেগে যায়। এখন নিজেকে বাঁচানোর জন্য এসব গল্প ভাবছে ও। আমি ওর প্রাপ্য মিটিয়ে বলে দিলাম আর কোনো দিন যেন ও আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। ও অনেক কাকুতি মিনতি করল, কিন্তু আর না। এক দুধের শিশুর নামে যে সমানে মিথ্যে বলতে পারে তার উপরে ভরসা করা যায় না। মনটা খুব খারাপ হয়ে যায়। সেদিনের সেই ভবঘুরে বুড়িটা স্প্যানিশ ভাষায় বলেছিল মাদ্রে দে স্যাতানাস, মানে শয়তানের মা। আজ আয়াও কি সব যা তা বলে গেল আমার আবিরের নামে? পৃথিবীর কোনো মাই কি এসব সইতে পারবে তার সন্তানের নামে? বিকেলের দিকে আমাকে হসপিটালে যেতে হবে ম্যাথিউকে দেখতে, আর রাতে ডিউটিও আছে। আয়া নেই, আবিরকে কে দেখবে? মাথায় আকাশ ভেঙে পড়ল। হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলে আমি অবাক, এথেনা মুর। বেবি সিটারের কাজের জন্য হসপিটালে এসে যোগাযোগ করেছিলেন, কিন্তু অনেকদিন আগেই ওর আসার কথা, আসেননি তখন। আজ হঠাৎ একটু অবাকই হলাম। ক্ষমা করবেন ম্যাডাম, একটা বিশেষ কারণে কাজের জন্য শহরের থেকে বাইরে যেতে হয়েছিল আমাকে, তাই দেরি হলো। কাজটা আমার বড্ড দরকার। আমারও এই মুহূর্তে একজন বেবি সিটার খুব দরকার, কিন্তু চেনা জানা নেই এমন কারো কাছে আবিরকে ছেড়েই বা যাই কি করে। ঠিক করলাম আজ ম্যাথিউকে দেখতে যাওয়ার সময় আবির আর এই মিসেস মুরকে সঙ্গে নিয়ে যাব। কোনোভাবে আজ ডিউটিটা কাটিয়ে দেব, ওর সঙ্গে গুছিয়ে কথা বলা দরকার। বিকেলে ম্যাথিউকে দেখলাম অনেকটা ধাতস্থ, তবে ক্ষতটা গভীর, ব্যথা তাড়াতাড়ি সারার নয়। আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর আবিরের কথা জিজ্ঞেস করল। আমি আয়ার বিষয়টা চেপে গেলাম, কিন্তু নতুন এই মহিলা এথেনা মুরের কথা জানালাম। তাকে নিয়ে আমার মনের দ্বন্দ্ব আর চিন্তার কথাটাও বললাম।
ম্যাথিউ একটু চুপ থেকে পরে কাকে যেন ফোন করলো, তার সঙ্গে কিছু কথা বলল বেবিসিটারকে নিয়ে, তারপর ফোন রেখে আমাকে বলল, কাউন্টির শেরিফ অফিসার মিস্টার গেইল আমার পরিচিত। তুমি মহিলার ছবি আর আইডি প্রুফের ফটো ওকে পাঠিয়ে দাও। চিন্তা করো না, তুমি ওকে কাজে রাখতে পারো। আমি নিশ্চিন্ত হলাম। আবির মিস মুরের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেল। ওর কোলে দিব্যি বসে খেলছে। ডাকলাম ওদের। হাসি মুখে উনি এসে ম্যাথিউর খবরাখবর নিলেন, কিন্তু কেন জানি না মনে হলো ম্যাথিউ বিরক্ত ওকে দেখে, যেন চাইছে মহিলা বেরিয়ে যাক। আমি বুঝতে পেরে ওকে একটু বাইরে যেতে বললাম। কি হয়েছে? কই কিছু না তো। তুমি ওকে দেখে এত বিরক্ত হলে কেন? না না, তেমন কিছু নয়। আসলে চিনি না, জানি না কি কথা বলবো আর। আমি আর জোর করলাম না। ম্যাথিউ এমনিতেই একটু খামখেয়ালি মানুষ, শিল্পীরা একটু মুডি হয়। বাড়ি ফিরে রাতে ওর সঙ্গে অনেক কথা হলো। জানলাম উনি লুইসিয়ানার বাসিন্দা, নিঃসন্তান। ওর স্বামী অনেক আগেই মারা যান। তারপর ওখানের এক অরফানেজ হোমের বাচ্চাদের দেখাশোনা করতেন। বয়স হয়ে যাওয়ার কারণে অত ধকল নিতে পারছিলেন না। এ শহরের শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে নাকি ওর গ্রাম। সেখানে এখন কেউ নেই, তবু শেষ জীবনটা নিজের মাটিতে কাটাতে চান। তবে গ্রাসাচ্ছাদনের জন্য একটা কাজ দরকার, তাই উনি রেসিডেন্সিয়াল বেবিসিটারের কাজ খোঁজ করছিলেন। নিজের সন্তান নেই, তাই অন্য বাচ্চাদের মানুষ করে নিজের মনের ইচ্ছাটা পূরণ করছেন। যাই হোক, ম্যাথিউর কথা মতো ওর ছবি আর আইডি প্রুফ শেরিফকে পাঠিয়ে দিলাম মেল করে। সঙ্গে ফোনে কথাও বলে নিলাম। একটু নিশ্চিন্ত হওয়া গেল। পরদিন থেকে আমিও মন দিয়ে কাজে যোগ দিলাম। ম্যাথিউ ধীরে ধীরে রিকভার করছে। আবিরের নতুন নানিকে খুব পছন্দ। মিসেস মুর খুব গোছানো মহিলা, আর কদিনে শুধু আবির না, বরং সংসারের অনেক কাজও নিজেই সামলে দিচ্ছে। মাঝে মাঝেই বিকেলে কিছু খাবার বানিয়ে আবিরকে নিয়ে হসপিটালে আসে। আবিরের সঙ্গে দেখাও হয় আর ভালো মন্দ খাওয়াও। মানে এক কথায় মিসেস মুরকে পেয়ে আমি বেশ খুশি। আগামীকাল ম্যাথিউ হসপিটাল থেকে ফিরবে। অনেকটাই সুস্থ ও এখন, তবে কিছুদিন ওকে রেস্টে থাকতে হবে। হাঁটাচলা খুব কম করতে হবে। ডিনারটা তাড়াতাড়ি করে আবিরের সঙ্গে একটু সময় কাটিয়ে শুতে চলে গেলাম। রাত তখন বেশ গভীর। হঠাৎ খুব ঠান্ডা লাগায় ঘুমটা ভেঙে গেল। একেবারে যাকে বলে ফ্রিজিং কোল্ড। কিন্তু এখন তো গ্রীষ্মকাল। বেডের নিচের ড্রয়ার থেকে একটা ব্ল্যাঙ্কেট বার করে নিলাম ঘুম চোখে। কি বিশ্রী একটা বিকট বুনো গন্ধ নাকে এলো, কিন্তু এই মুহূর্তে আমি ঘুমটা নষ্ট করতে চাই না, তাই গন্ধটাকে অগ্রাহ্য করে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু প্রবল ঠান্ডা আর দুর্গন্ধের সঙ্গে একটা খসখস ঠকঠক আওয়াজ আসতে লাগলো, এবং সেটা আমার ঘরের ভেতরেই হচ্ছে। এবার আর চেয়েও অগ্রাহ্য করতে পারলাম না। উফ, গন্ধে আমার বমি এসে যাচ্ছে। হাত বাড়িয়ে আলোটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বলল না। এবার বেডের পাশের সাইড টেবিলে আতিপাতি করে ফোনটা খুঁজতে লাগলাম, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। মিসেস মুর, একবার এদিকে আসুন তো। আমাদের ঘরের পরে আরেকটা ঘরের পরেই আবিরের ঘর, আর তার পাশেই মিসেস মুরের ঘর। কিন্তু এত চেঁচিয়ে ডাকছি, তাও শুনতে পাচ্ছেন না উনি। অদ্ভুত। আওয়াজটা আরও কাছে এগিয়ে আসছে। এবার মুখের ওপর একটা ঈষৎ গরম ভেজা বাতাস অনুভব করলাম। আমি অন্ধকারে বেডসাইড টেবিলে রাখা একটা ফুলদানি তুলে নিলাম হাতে আত্মরক্ষার জন্য। পাগলের মতো চেঁচিয়ে ডাকতে লাগলাম মিসেস মুরকে। মিসেস মুর, মিসেস মুর, কোথায় আপনি? বিছানা থেকে নেমে দাঁড়ালাম। ঠকঠক শব্দটা আমার একদম কাছে হচ্ছে এখন। আমি ভয়ে কাঠ হয়ে আছি। আচমকা বিদ্যুতের আলোর ঝলকে ঘরের যেটুকু দেখতে পেলাম, ঘর একদম ফাঁকা, আর কেউ নেই। কিন্তু আমি এখনো স্পষ্ট অনুভব করছি আমার পিঠের উপর ভেজা গরম হাওয়াটা। অজানা ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল, আবার ঝলসে উঠল বিদ্যুৎ। আমিও চোখেতে পেছন ফিরলাম।
আর যা দেখলাম তারপর আর সজ্ঞানে থাকতে পারলাম না। পরদিন মিসেস মুরের ডাকে ঘুম ভাঙল। আমি উঠেই ওর হাতটা ধরে বলতে থাকি, উনি আমাকে শান্ত করে পুরো বিষয়টা শোনেন। তারপর বলেন, কাল বৃষ্টি বাদলা হয়নি ম্যাডাম, আর আমি আপনার কোনো ডাকই শুনতে পাইনি। সকালে এসে দেখলাম আপনি বিছানাতেই ঘুমাচ্ছিলেন। কাল রাতের ওই ভয়াবহ পশুটা কি ছিল তাহলে? মাথায় ছাগলের মতো বাঁকা শিং, পা দুটো খুরওয়ালা যেমন ছাগলের হয়, বিশ্রী বুনো গন্ধ, আর তার গরম ভেজা নিঃশ্বাস। এসব মিথ্যে। দৌড়ে বাইরে গিয়ে দেখি সত্যি আগের রাতের বৃষ্টির কোনো চিহ্নই নেই, ব্ল্যাঙ্কেটটাও নেই। কিন্তু কাল তো বের করেছিলাম, তবে সত্যিই কি স্বপ্ন? 7-5 ভাবতে ভাবতে ঘর থেকে বেরোতে গিয়ে একটা খটকা লাগলো। পেছনে ঘুরতেই মনে পড়ল কাল রাতে ওই ফুলদানিটা তো হাতে নিয়েছিলাম। ওটা এখনও বেডসাইড টেবিলে আছে বটে, কিন্তু আমি সব সময় ওটাকে একটা ছোট ডেকোরেটিভ ট্রের উপর রাখি। কাল সন্ধেবেলাতেই গুছিয়ে ঝেড়ে রেখেছি, কিন্তু এখন তো সেটার উপরে নেই। তাহলে কি কাল রাতের সবকিছু সত্যি, স্বপ্ন নয়? আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু এখন এসব ভাবার সময় নয়। আজ ম্যাথিউ বাড়ি ফিরবে। ম্যাথিউ ফিরে আসার পর আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। ওর পায়ের ক্ষত তাড়াতাড়ি সেরে উঠছে। উপরের ঘরেই থাকে, হাঁটাচলা খুবই বাধা ধরা। নিচের স্টুডিওতেও আসে না। আবির সকালে ওর সঙ্গে খেলে। মিসেস মুর বাড়ির বয়স্ক সদস্যের মতোই যত্ন আর খেয়াল রাখছে ম্যাথিউর। যদিও সেটা ওর দায়িত্ব নয়, তবু খুবই স্নেহশীলা উনি। তবে আমাকে যেটা ভাবাচ্ছে তা হলো ম্যাথিউ দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। কি যেন এক চিন্তা ওকে গ্রাস করছে। আমি নিজে ওর খাওয়া দাওয়ার খেয়াল রাখছি, তবুও ওর চোখের তলায় কালি, মুখ বিবর্ণ। ডক্টর কনসাল্ট করেও কিছুতেই কিছু হচ্ছে না। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। একদিন সন্ধ্যের দিকে ম্যাথিউর ফোন আসে। খুব উদ্বিগ্ন শোনাচ্ছিল ওকে। মিসেস মুর আর আবির সকাল থেকে বাড়ি নেই। মানে? জানি না, সকাল থেকে শরীরটা খুব খারাপ আর দুর্বল লাগছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখলাম বেলা গড়িয়ে গেছে। টেবিলে একটা নোট লেখা মিসেস মুরের। ওখানে লেখা উনি আবিরকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছেন, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবেন। হ্যাঁ, সে তো উনি রোজই বেরোন। কিন্তু বিকেলের মধ্যেও ফিরে আসেন, আজ এখনো ফেরেননি, আর ওনার ফোনটাও অফ। মানে? আমি শেরিফকে ফোন করছি, উনি সাহায্য করছেন। পারলে তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। কিন্তু আমার বড্ড অস্বস্তি হচ্ছে আর অস্থির লাগছে। বাড়ি ফিরতে ফিরতে কেবলই মনে হচ্ছিল যে ম্যাথিউ আমায় ভরসা জোগাতো, আজ সেই কতটা ভেঙে পড়েছে। খুব কান্না পাচ্ছিল, কিন্তু এখন আমাকে শক্ত থাকতেই হবে। রাত 9টা বাজতে যায়, ওদের কোনো খবর এলো না। আমরা নিজেদের মতো করে খুঁজছি। দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। ম্যাথিউর ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। ছেলেকে হারানোর ভয় ছাপিয়েও ওর মধ্যে একটা চাপা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। আবিরের কোনো ক্ষতি যে হবে না সে বিষয়ে একটা চাপা ভরসা যেন ওর আছে। এত বছরের পরিচিত মানুষটাকেও আজ বড় অচেনা লাগছে। ভয় করছে আমার। অনেক প্রশ্ন আমার মনে, কিন্তু এখন অপেক্ষা শুধু আমার আবিরের ফিরে আসার। হঠাৎ শেরিফের অফিস থেকে ফোনে খবর এলো আবিরকে নাকি শহরের বাইরের দিকে এক পুরনো গির্জার পাশে খুঁজে পাওয়া গেছে। সে নাকি এক গির্জার সামনে বসেছিল। স্থানীয় মানুষ তাকে দেখতে পেয়ে শেরিফকে খবর দেয়। আবিরকে সঙ্গে নিয়ে যখন শেরিফ ফেরেন, সঙ্গে মিসেস মুরকে দেখতে পেলাম না। শেরিফ বললেন আবিরের সঙ্গে আর কাউকে পাওয়া যায়নি।
আমি জানতাম ও আর ফিরবে না, ওর কাজ শেষ। কি? কার কথা বলছো? মিসেস মুর? হ্যাঁ, মানে বাচ্চার দায়িত্ব নিতে পারেন না, কোন মুখে ফিরবেন? আমি স্পষ্ট বুঝলাম ম্যাথিউ এটা বলতে চাইনি, তবে সে কথা বলার সময় এটা নয়। আবিরকে জিজ্ঞেস করতে সে শুধু ফিক ফিক করে হেসে বলল, নেনি বাই বাই, ব্যাড ব্যাড। 2 বছরের বাচ্চা, ও কি বোঝে, ওর কি বা বোধ? কিন্তু সত্যি ভেবে আশ্চর্য হলাম মিসেস মুরের কি হলো। পরের কয়েকদিন পুলিশ ওর জিনিসপত্র খুঁজে দেখল, চারিদিকে তল্লাশি চালালো, কিন্তু মানুষটা যেমন ভাবে এসেছিল হঠাৎ চলেও গেল তেমন ভাবেই। যে মেয়েটা ওকে খোঁজ দিয়েছিল, মানে সেই আগের ন্যানি, তাকে জেরা করে আরও রহস্য বাড়ল। সে নাকি মুরকে চেনেই না, কিছু টাকার বিনিময়ে সে আমাকে মিথ্যে বলেছিল। এথেনামুরের চোখ দুটো কোথায় যেন দেখা, কিছুতেই মনে করতে পারি না। বারবার ভেবেও তার মুখটা অচেনা, শুধু চোখ বড্ড চেনা। কোনো প্রশ্নের উত্তর তো পাচ্ছেই না, উল্টে আরও অজস্র প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে। যাই হোক, আরও একজন আয়া জোগাড় করলাম। ফাদারের সঙ্গে কথা বলেছি, উনিই আমার একমাত্র ভরসার মানুষ। উনি জানালেন কয়েকদিনের মধ্যেই উনি আসবেন। ভাবছিলাম এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর অলক্ষ্যে আবারও হেসেছিলেন বোধহয়। সেদিনও জানতাম না আরও কত বিপর্যয় অপেক্ষা করছে আমাদের জন্য। এথেনামোরের অন্তর্ধানের ঠিক 2 দিনের মাথায় ফের বাড়ি থেকে ফোন। ফোনের শব্দে এখন আতঙ্ক হয়। ওপাশ থেকে আয়ার ভয়ার্ত স্বর। সে যা বলল তা শোনার পর আক্ষরিক অর্থে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আমার চরমতম দুঃস্বপ্নেও এমন কিছু কল্পনা করতে পারিনি। দুর্ভাগ্য আমার পিছু ছাড়ে না, তবে এই অকল্পনীয় বিপর্যয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি বাড়ি পৌঁছে দেখলাম আয়া আবিরকে জড়িয়ে ঠকঠক করে কাঁপছে। আমি তাকে জিজ্ঞেস করতে সে শুধু কাঁপা হাতের আঙুল তুলে ম্যাথিউর স্টুডিওর দিকে দেখালো। ঘরের দরজার দিকে দৌড়ে ঢুকে যেতেই পাটা হড়কে যায়। নিচের দিকে তাকিয়ে দেখি লাল তরলের ধারা বয়ে আসছে। রক্ত, এত রক্ত! ঘরে ঢুকে দেখি ম্যাথিউর প্রাণহীন শরীরটা উপুর হয়ে পড়ে আছে তার অসম্পূর্ণ সৃষ্টির উপর। এটা শেষ হলে একটা মাস্টারপিস হতো। ম্যাথিউ খুব যত্ন নিয়ে বানাচ্ছিল ভাস্কর্যটা। একটা গোটা শুকনো গুল্মকে বিভিন্নভাবে কেটে রূপ দিচ্ছিল এক নৃত্যরত রমণীর। স্বভাবতই গাছের অনেক ডাল বেশ ছুঁচলো ছিল। কাজটা শেষ হতে বেশ দেরি ছিল। আর সেই গাছে প্রায় 6.5 ফুট উচ্চতায় ম্যাথিউর দেহটা কেউ তুলে উপর করে গেঁথে দিয়েছে তার ছুঁচলো ঊর্ধ্বমুখী ডালপালার উপর। এফোর ওফোর হয়ে গেছে শরীরটা, চোখটা খোলা। তার শেষ দৃষ্টিতে ভয় নেই, আছে করুণা মাখানো বিস্ময়। স্রষ্টার শরীরের শোণিত স্রোতে তার সৃষ্টি স্নান করছে। আমার মাথাটা ঘুরছিল, কাঁদতেও ভুলে গেলাম। জ্ঞান সম্পূর্ণ লোপ পাওয়ার আগে আবছা দৃষ্টিতে কিছু আঁকিবুকি নজরে এলো। আবিরের আঁকা ডুডলের মতো না, উল্টো তারা, আরও কত কি। ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে সব অন্ধকার হয়ে গেল। কিছু অস্পষ্ট কণ্ঠস্বর কানে এলো, অল্প অল্প। একটা চেনা স্বর চাপা গলায় বলল, জ্ঞান ফিরেছে। একটা আধো ঘুম ভাব যেন জড়িয়ে আছে আমাকে। চোখ খুলে প্রথমেই সেই নৃশংস বিভৎস দৃশ্য মনে পড়ল। ম্যাথিউ! আমি চিৎকার করে উঠলাম আতঙ্কে। বিশ্বাসই করতে পারছি না যে আমার ম্যাথিউ আর নেই। এই পৃথিবীর কোনোখানে কোথাও সে নেই। কেউ তাকে বড় কষ্ট দিয়ে নিষ্ঠুরভাবে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? এই কেনর উত্তর আমার জানা নেই, মেনে নিতে পারছি না। মাথাটা ক্রমশ অবশ হয়ে আসছে। আবিরের কথা মনে পড়তেই ব্যস্ত চোখে আশেপাশে ওকে খুঁজতে লাগলাম।
আবিরকে কোলে নিয়ে আয়া এগিয়ে আসে, সান্ত্বনা দেয়। আবির নিজের মনে খেলনা নিয়ে মেতে আছে। আমার দিকে তাকিয়ে ফিক করে হাসলো একবার। ছোট্ট আবির জানলও না কি হারিয়েছে আজ সে। ওকে বুকে জড়িয়ে আমি ম্যাথিউর জন্য কাঁদলাম, আকুল কান্না। হঠাৎ মাথার উপর এক চেনা স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি ফাদার। ওকে জড়িয়ে বাচ্চার মতো কেঁদে উঠলাম। বাবা মাকে মনেই পড়ে না। পিবা পিসে বসাইও চলে গেলে, আর এবার ম্যাথিউ। আমি যাদেরই ভালোবাসি, আঁকড়ে ধরি, তারাই কেন আমাকে একা করে দিয়ে চলে যায়? বলতে পারেন ফাদার, আমি কেন এত অভিশপ্ত? কেন? ফাদার কিছু বললেন না, শুধু অশ্রু সজল চোখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। পুলিশ নিজের কাজ করছে। ম্যাথিউর বডি নিয়ে গেছে। আয়াই একমাত্র সাক্ষী। তার কথা অনুযায়ী ম্যাথিউকে সে শেষবারের মতো উপরের ঘরেই দেখেছিল। আবিরকে খাবার খাইয়ে সে নিজে লাঞ্চ করবে বলে আবিরকে কিছু সময়ের জন্য ম্যাথিউর কাছে দিয়ে যায়। লাঞ্চ করার পর সে কিচেনে ছিল কিছুক্ষণ। মিনিট 20 পর যখন সে ম্যাথিউর ঘরে যায়, কাউকে দেখতে পায় না। সব ঘর দেখে নিচে খুঁজতে আসে। স্টুডিওর ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনে সে দৌড়ে যায় আর সেই বিভৎস দৃশ্য দেখে। আর দেখে আবির মাটিতে পা ছড়িয়ে বসে আছে। কিছুতেই বুঝতে পারে না সে যে কি করে এমন হলো। কেউ আসেনি বাড়িতে, দরজা বন্ধ। আর একটা মানুষকে ওভাবে তুলে কি করে সম্ভব? পুলিশের কাছেও কোনো সদুত্তর নেই। তারা শেষে একটা উত্তর জোর করে চাপিয়ে দিয়েছে যে ম্যাথিউ হয়তো তার স্কাল্পচারটাতে কোনো কাজ করছিল আর অসাবধানতাবশতই এটা ঘটেছে। কিন্তু এই যুক্তির মধ্যে প্রচুর ফাঁক আছে। আমার মন বলছে এর সদুত্তর আমাকে একমাত্র ফাদারই দিতে পারবেন। ম্যাথিউর ফিউনারেল মিটেছে আজ বেশ কয়েকদিন হলো। আমি বুঝতে পারছি না যে কি করব। ওর মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন। ফাদারের সঙ্গে গত কয়েকদিন অদ্ভুত ঘটনার কথা আলোচনা করছিলাম। আয়া আমাকে যা বলেছিল, এথেনা মুরের কথা, সেই ভবঘুরে পাগলির কথা, ম্যাথিউর চাঞ্চল্য এবং ওর কিছু একটা চেপে যাওয়া, সব কিছু। ম্যাথিউ লাস্ট ওই বিষয়ে তোমাকে ঠিক কি বলেছিল? আমার মনে পড়ে গেল দুর্ঘটনার আগের রাতে ম্যাথিউকে বড্ড অস্থির লাগছিল। বুঝতে পারছিলাম কিছু তো একটা সমস্যা হয়েছে। ওর বুকের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে বলেছিলাম, আচ্ছা আমাকে তুমি ভরসা করো না? আমি তো তোমার স্ত্রী, তারও আগে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি যে কষ্টে আছো, কিছু বলতে চেয়েও বলতে পারছো না, তা তো আমি বুঝতে পারছি। আমার সঙ্গে সেগুলো ভাগ করে নিতে পারো না তুমি? আমার কথা শুনে ম্যাথিউ খুব উদ্বেলিত হয়ে পড়ে। আমার হাত দুটো নিজের কম্পিত হাতের মধ্যে ধরে বলতে শুরু করে, তোমাকে তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি কি ভাববে আমি জানি না, শুধু আমাকে ভুল বুঝো না। আমি যদি নাও থাকি, যে যাই বলুক আমার নামে, তুমি এটুকু শুধু জেনো যে আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না। আমি চেয়েছিলাম তোমাকে আগলে রাখতে, একটা সুন্দর সংসার তৈরি করতে, কিন্তু তা বোধ হয় আর একটা কথা, আমার বাবা মা আমাকে কুড়িয়ে পেয়েছিলেন। তখন আমার বয়স 8। তবে বাবা মা আমার আর আমার বোনের মধ্যে কখনো ভেদাভেদ করেননি। নিজের সন্তানের মতোই মানুষ করেছিলেন। অনেকবার এসব তোমাকে বলবো ভেবেও বলা হয়ে ওঠেনি। ফাদারকে কথাগুলো জানালাম। তুমি জানতে না ম্যাথিউ অ্যাডপ্টেড? না, পরে ওর বোনের থেকে শুনলাম মৃত্যুর পর। তবে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর কিছু? হ্যাঁ, কি একটা রহস্যের কথা বলবে বলছিল, কিন্তু
ওর শরীর এত তখন সায় দিচ্ছিল না, ঠিকমতো শ্বাসই নিতে পারছিল না। আমি বাধা দিয়ে বলেছিলাম পরে শুনবো। ওর শেষ কথা ছিল আবিরকে খুব চোখে চোখে রাখবে। হি নিডস ব্লেসিংস অ্যান্ড পিউরিফিকেশন। কি পিউরিফিকেশন? কেন ফাদার, চিন্তার কিছু? আমি আছি, চিন্তা করো না। লুলুকে ডেকে নিচ্ছি, ও কিছুদিন তোমার সঙ্গে থাকবে। এমনিতেও ওর কলেজের ছুটি চলছে। আমি এতে একটু নিশ্চিন্ত হলাম। এ বাড়িতে আসার পরপরই ব্যাককের আতঙ্ক থেকে লুলু রক্ষা করেছিল। এরপর প্রায় 2 বছর ওর দেখা নেই। ও থাকে ডাকোটাতে, অ্যালাবামা হান্টসভিল থেকে অনেক দূরে। কিন্তু এই ছোট্ট মেয়েটার অস্তিত্ব আমাকে স্বস্তি দেয়। আমি সত্যিই বড় ক্লান্ত। এমন একজনকে বড্ড দরকার, যার উপর নিজের অস্তিত্বের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে পারি। আবির এখন আমার মুখ্য চিন্তা। লুলু আসার পর আমি শান্তি পেয়েছি একটু হলেও। ও প্রায় 19 বছরের এখন। এই লুলুকেই প্রথম যখন ফেয়ার হোপে দেখি, ও তখন পুচকে 7 বছরের এক মেয়ে। কি জানি কোন সুতোতে বাঁধা আমাদের দুজনের ভাগ্য। জীবনের অদ্ভুত অনভিপ্রেত পরিস্থিতিতে আমাদের দেখা হয়। এতটুকু বয়সে কি ব্যক্তিত্ব! এখনো সে বড় চুপচাপ, তবে মিষ্টি হাসিটা সবসময় মুখে লেগে আছে। একটাই ঝামেলা যে আবির হাসি মুখে সবার কোলে চলে যায়, তার লুলুকে বড্ড নাপসন্দ। লুলু অবশ্য তাতে বেশ মজা পায়, আরও বেশি করে আবিরকে জ্বালায়। তবে লুলুর মধ্যেও একটা অদ্ভুত সতর্কতা লক্ষ্য করছি, যেন প্রচণ্ডভাবে চোখ কান খোলা রাখছে, কিন্তু সেটা আমাকে বুঝতে দিতে চাইছে না। লুলুকে এ নিয়ে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছি না। অস্বাভাবিক ঘটনাপ্রবাহ আমাকে বড্ড ভীতু করে দিয়েছে। লুলু আসার পর দিন 2 কেটে গেছে। রাতে আমার পাশের ঘরে ঘুমোয়েও, তার পাশের ঘরে আবির এবং তার পাশের ঘরে আয়া। রাত কত হবে তখন জানি না। ঘরে জল ছিল না, তাই নিচে কিচেন থেকে জল আনতে যাচ্ছিলাম। হঠাৎ লুলুর ঘর থেকে একটা অদ্ভুত চাপা শব্দ শুনতে পেয়ে দরজাটা আস্তে করে খুললাম। হালকা নাইট ল্যাম্পের আলোতে যা দেখলাম, তাতে আমার সারা গায়ে আতঙ্কে কাঁটা দিয়ে উঠল। ঠিক সেই রাতের দেখা প্রাণীটা, মাথায় বাঁকা শিং, ছাগলের মতো আকৃতির মুখ, মানুষের শরীর, আর পাটা হাঁটুর নিচ থেকে ছাগলের মতো। লুলুর ঘুম ভাঙতেই সে বিদ্যুৎ বেগে বিছানা থেকে নেমে পড়ল। ততক্ষণে সেই বিকৃত জীবটা আমার দিকে ঘুরেছে। তার 2টো চোখ উজ্জ্বল লাল হয়ে জ্বলছে। এমন লাল চোখ আমাকে ফেয়ার হোপের সেই অভিশপ্ত দিনের কথা মনে করিয়ে দিল। সেদিন এভাবেই জ্বলছিল ম্যাক্সের চোখ। জীবটা আমার দিকে এগোচ্ছে এক পা করে, আর অদ্ভুত ভঙ্গিতে তার হাত দুটো ঘোরাচ্ছে। ঠিক সেই সময় আমি স্পষ্ট অনুভব করলাম আমার শরীরের হাড়গুলোতে অমানবিকভাবে এক যন্ত্রণা, যেন শরীরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে কেউ। উফ, আর সহ্য করা যায় না এ ব্যথা। হঠাৎ লুলু বিকট চিৎকার করে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে জিপটার উপর। ওর চোখ দুটো এখন উজ্জ্বল নীল, যেন স্বয়ং প্রভু সেগুলো। অসাধারণ সেই দীপ্তি, ঠিক যেমনটা ছিল ফেয়ার হোপে ওদের বাড়িতে সেদিন। ঠিক এমনটাই ছিল যেদিন ব্যাকককে শেষ করেছিল। আজও ঠিক তেমন উজ্জ্বল নীল আলোর বলয় ওকে ঘিরে। জিপটা ওর স্পর্শে ছটফট করছে। আমার শরীরের ব্যথা একটু কমেছে। লুলু একা লড়ে যাচ্ছে। আমি এগিয়ে গেলাম ওকে সাহায্য করতে। ঘরের কোণে রাখা ম্যাথিউর গল্ফ স্টিকটা তুলে নিয়ে ওটাকে আঘাত করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে লুলু চিৎকার করে আমাকে নিষেধ করল। না, তুমি কোনোভাবেই এর কাছে আসবে না বা একে স্পর্শ করবে না। আমি সরে গেলাম। লুলু এখনো জিপটার পিঠের উপর উঠে কিছু একটা মন্ত্র পাঠ করছে।
আর জিপটা আকুলভাবে পালানোর চেষ্টা করছে। লুলু চেষ্টা করছে জিপটার কপালে হাত ছোঁয়াতে, কিন্তু বিশাল দেহি জীবের সঙ্গেও শক্তিতে পেরিয়ে উঠছে না। আমি এক হাতে স্টিকটা আর অন্য হাতে দরজার হ্যান্ডেলটা খামচে ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কিংকর্তব্য বিমূঢ়ের মতো। লুলুকে মাটিতে ফেলে দিয়ে লুলুর উপর আক্রমণ করার বদলে জিপটা পালিয়ে বাঁচতে চাইছে। ভারী অদ্ভুত লাগলো। লুলু সর্বশক্তি দিয়ে ওর পাটা ধরে এক টান দিতেই ওর টাল সামলাতে না পেরে পড়ে যায়। লুলু পুনরায় ওর উপর চেপে বসে এবং মন্ত্রপাঠ করতে করতে কপালে হাত ছোঁয়ায়। এক প্রবল ঝাঁকুনি দিয়ে জিপটা ওকে মাটিতে ফেলে দেয়। লুলুকে দেখে মনে হচ্ছে জিপটার কপাল ছুঁয়ে ও এমন কিছু অনুভব করছে যা ওকে মারাত্মক অবাক করেছে। সেই মুহূর্তটুকুর সুযোগ নিয়ে জিপটা আমার পাশ ঘেঁষে দরজা দিয়ে পালিয়ে গেল। যাবার সময় তার হিমশীতল স্যাঁতস্যাঁতে শরীর আমার কনুইয়ের পাশটুকু ছুঁয়ে যেতেই গাটা শিরশির করে উঠল। লুলু নিজেকে সামলে নিয়ে ওর পেছনে দৌড়ালো, কিন্তু ও ততক্ষণে আবিরের ঘরে ঢুকে গেছে। আমি অজানা আতঙ্কে দৌড়ে গেলাম, সঙ্গে লুলুও। কিন্তু আবিরের ঘরে ঢুকে কাউকে দেখতে পেলাম না। শুধু পাওয়া গেল একটা আবছা কালচে ধোঁয়ার মতো পাতলা প্রলেপ। ঘরে খোলা জানলা দিয়ে মৃদু হাওয়া ঢুকছে। তবে কি ওই জানলা দিয়েই? কিন্তু অত বড় জীব ওইটুকু জানলা দিয়ে কি করে? লুলু ঘরে ঘুরে কি যেন খুঁটিয়ে দেখল, তারপর নিজের ঘর থেকে হোলি ওয়াটার এনে মন্ত্রোচ্চারণ করতে করতে সারা ঘরে ছড়িয়ে দিল। আবির হঠাৎ কেঁদে উঠল। কি জানি স্বপ্ন দেখে ভয় পেয়েছে কিনা, তবে অদ্ভুত লাগলো। আবির জন্মের পর আজ প্রথম কাঁদল। পরদিন সকালে ঘুম ভাঙতে দেরি হলো। নিচে এসে দেখলাম ফাদার এসেছেন। লুলু আর ফাদার গলা নামিয়ে কিসব যেন আলোচনা করছেন। আমায় দেখে ফাদার বললেন, সব শুনেছি, ডোন্ট ওয়ারি মাই চাইল্ড। আমি কয়েকটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। বলুন। আমাদের অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন জট পাকিয়ে আছে। বলুন না, আমি যা জানি সব তো বলেছি। তোমার থেকে নয়, তোমার হাজব্যান্ড ম্যাথিউর থেকে জানবো। কি বলছেন ফাদার? ও তো নেই। জানি জানি, ওর স্থূল শরীর নেই, কিন্তু ওর সূক্ষ্ম শরীর তো আছে। আমরা প্ল্যান সেট করব। তোমার অমত আছে কি? ম্যাথিউ চলে যাওয়ার পর ঠিকমতো শোক পালনও করতে পারিনি। ওর না বলা কথা, অদ্ভুত ঘটনা, সর্বোপরি ওর অদ্ভুতভাবে মৃত্যু, সব মিলিয়ে নিজেই মানসিকভাবে বিধ্বস্ত। তুমি তাহলে মানো যে ম্যাথিউর মৃত্যু স্বাভাবিক ছিল না? নিশ্চয়ই মানি ফাদার। দিনে দিনে শুকিয়ে দুর্বল হয়ে যাচ্ছিল। যে নিচেই নামছিল না, কাজ করতে পারছিল না, সে 6.5 ফুট উচ্চতায় উঠে স্কাল্পটিং করবে, এটা কি করে সম্ভব? আর ম্যাথিউ ওই প্রজেক্টটা নিয়ে কাজ করলে যে মই বা অন্য ইকুইপমেন্ট থাকতো ওর সঙ্গে, তার কোনোটাই ছিল না সেদিন। বেশ, আশা করি তুমি অনেক প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবে। ওয়েল, আজ রাতে প্ল্যান সেট হবে। সেদিন রাতে আমি, ফাদার আর লুলু প্ল্যানচেটে বসলাম ম্যাথিউর স্টুডিওতে। সব দরজা জানলা বন্ধ। একটা ছোট্ট নিচু টেবিলের উপর একটা মাত্র মোম জ্বলছে। লুলু মিডিয়াম, ওর সামনে কাগজ আর পেন রাখা। যাই হয়ে যাক না কেন, তুমি কোনোভাবেই এই টেবিল ছেড়ে উঠবে না। ফাদার আমার মাথায় হোলি ওয়াটার ছড়িয়ে দিলেন। লুলু আর ফাদারের চোখ বন্ধ। ধীরে ধীরে লুলুর মাথাটা ওর বুকের উপর ঝুলে পড়ছে, যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এক হাতে পেন ঠিক ধরে আছে। ফাদার আমাকে এক মনে ম্যাথিউকে স্মরণ করতে বললেন। আমি তাই করে চলেছি। হঠাৎ যেন একটা ছায়াকে জানলার কাঁচের পেছন দিয়ে
সরে যেতে দেখলাম। আর পরক্ষণেই সেই ছায়াকে লুলুর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি। প্রবল আক্রোশে লুলুকে দেখছে। এ তো ম্যাথিউ নয়। ভয় চমকে উঠলাম। ফাদারের দিকে তাকাতেই উনি ইশারাতে শান্ত থাকতে বলেন। কিছুক্ষণ পর আবার সব স্বাভাবিক হয়ে যায়। ছায়াটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। ম্যাথিউ, ম্যাথিউ, এসেছো? লুলু মাথাটা নাড়ে হ্যাঁ বলার ভঙ্গিতে। এরপরে ফাদার অনেক প্রশ্ন করেন হিব্রুতে। তার উত্তরে লুলুর হাত চলতে থাকে। আমি কিছুই বুঝতে পারি না। হঠাৎ উপর থেকে আবিরের কান্না শুনতে পাই। আমি অধৈর্য হয়ে উঠলাম। ফাদার বুঝতে পারেন আমার আশঙ্কা এবং অস্থিরতা। এদিকে আমি উঠতেও পারছিলাম না। বাধ্য হয়ে ফাদার প্ল্যানচেট প্রক্রিয়া বন্ধ করেন। লুলু মাটিতে লুটিয়ে পড়ে। יושב בסתר עליון אצל שדי תלונן אומר לה אדוני מקסיו מצודתי אלוהי אפתח בו। ফাদার কি একটা মন্ত্র পড়ে হাত মাথার উপর ঘোরালেন। তারপর উঠে ঘরের আলো জ্বেলে দিলে লুলুর চেতনা ফেরে। আমি উপরে গিয়ে দেখলাম আবির নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিচে নেমে এলাম। লুলু এখন অনেকটা ধাতস্থ। ওকে এক গ্লাস গরম দুধ দিলাম। এবার ফাদার কাগজটা নিয়ে পড়তে থাকেন এবং ওর মুখের ভাব পরিবর্তিত হতে থাকে ক্রমান্বয়ে। স্পষ্ট বোঝা যাচ্ছিল উনি একই সঙ্গে ভীত, চিন্তিত আর অবাক। তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। হয়তো সবটা বুঝবে না, তবুও একটা কথা গোড়াতেই বলে রাখি। ইহুদিদের হিব্রু বাইবেল এবং টেস্টামেন্টসের মান্যতা বেশ কিছু জায়গায় এক, আবার বেশ কিছু জায়গায় আলাদা। জুডাইজমের সূত্রপাত খ্রিস্ট ধর্মের অনেক আগে। জিসাস ক্রাইস্ট কিন্তু জন্মেছিলেন ইহুদি হয়েই। তার মৃত্যুর পরে কিন্তু খ্রিস্ট ধর্মের সূত্রপাত। এই দুই ধর্মই একে অপরের সঙ্গে জড়িয়ে। দুই ধর্মেই ফলেন এঞ্জেলের কনসেপ্ট আছে। মনে করা হয় ঈশ্বর এঞ্জেলদের তৈরি করেছিলেন মানব জাতি ও ঈশ্বরের মধ্যে যোগ স্থাপনের জন্য। তাদের রূপ, গুণ আর ক্ষমতা ছিল প্রভৃত। কারণ ঈশ্বর তাঁর সবটুকু উজাড় করে এদের সৃষ্টি করেছিলেন। লুসিফার, যাকে আমরা শয়তান বলে জানি, সেও প্রথমে এক এঞ্জেলই ছিল। কিন্তু এক সময় লুসিফার মনে করতে আরম্ভ করে তার মধ্যে ঈশ্বরের সমপরিমাণ গুণ আছে, সুতরাং তার উচিত ঈশ্বর হওয়া। তাই সে ও তার কিছু অনুগামী ঈশ্বরের বিরোধিতা করে। ফলস্বরূপ ঈশ্বর 7 জন বা ভিন্ন মতে 9 জন প্রধান এঞ্জেলকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং তার সঙ্গে ওই এঞ্জেলদের অনুগামী আরও কয়েক হাজার এঞ্জেলকেও বিতাড়িত করেন। এদের ফলেন এঞ্জেল বলা হয়। এরা পরবর্তীতে লুসিফারের উপাসক হয়। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল মতে ফলেন এঞ্জেলরা ইভিল। এই এঞ্জেলদের যেহেতু ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তাই এদের বলা হয় সন অফ গড। এই ফলেন এঞ্জেলও তাদের অনুগামীদের বংশোদ্ভূত বা তাদের সন্ততি, ডটার্স অফ মেন, মানে সাধারণ মানুষদের মহিলাদের বিয়ে করে এবং তাদের সন্তানাদি হয়। এই সন্তানদের বলা হতো নেফিলিম। নেফিলিমরা দেখতে মানুষের মতোই, তবে বিশেষ গুণ বিশিষ্ট। শিল্পকলা ইত্যাদিতে এরা বিশেষ পারদর্শী হয়। মানুষের দুর্বলতাগুলো এদের থাকে না। জিসাসের জন্মের আগে থেকে এদের একটা কাল্ট বা গোষ্ঠী আছে,
যারা আজও শয়তানের উপাসক। নেফিলিমরা যেহেতু বংশানুক্রমে ফলেন এঞ্জেলদের রক্ত ধারণ করছে, তাই স্বভাবতই তাদের মধ্যে লুসিফার মানে শয়তানের অনুগামী হওয়ার প্রবণতা থাকে। কিন্তু ঈশ্বরের মতে প্রতিটা জীবের মধ্যেই অর্ধেক ভালো এবং অর্ধেক খারাপ থাকে। কোন গুণটাকে সে বাড়তে দেবে সেটা তার চেতনা তাকে বলে দেবে। যেমন ম্যাথিউ। আকস্মিকভাবে এখানে ম্যাথিউর নাম শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ফাদার ইশারায় আমাকে শান্ত হতে বললেন। আসলে ও ওই কাল্টেরই সদস্য ছিল, তবে ছোট থেকেই তার ভেতর পজিটিভ গুণগুলো প্রকট ছিল। সে আলোর পথে আসতে চেয়েছিল। সে একদিন সুযোগ পেয়ে পালিয়ে আসে তাদের গোষ্ঠী থেকে, আর পথে তার দেখা হয় তার পালক পিতামাতার সঙ্গে। বাকিটা তুমি জানো। আমি তো কিছু বুঝতে পারছি না ফাদার। ম্যাথিউ, আমার ম্যাথিউ নিফিলিম, কিন্তু ও তো একদম মানুষের মতো। ম্যাথিউ তোমার সঙ্গে তোমাদের ছেলেকে নিয়ে সুন্দর দিন যাপন করছিল, কিন্তু আবিরের মধ্যে ওই ধারার রক্ত আছে। ছোট থেকেই আবির কাঁদত না, কথা শিখেছিল অন্য বাচ্চাদের থেকে তাড়াতাড়ি। তারপর আয়া তো বললই ওর নৃশংস ব্যবহার সম্বন্ধে। ম্যাথিউ বুঝতে পারছিল আবিরের মধ্যে নেফিলিমের গুণ প্রকাশ পাচ্ছে এবং তা যথেষ্ট প্রকট। ম্যাথিউ আবিরের খারাপ গুণগুলো প্রশমিত করতে চায়। ও চেয়েছিল আবির সাধারণ মানুষ হয়ে বেড়ে উঠুক, আলোর পথে থাকুক। কিন্তু কিন্তু কি ফাদার? অ্যামি, তুমি লিলিথকে চিনতে পারোনি? ইথেনামুরকে তোমার চেনা লাগেনি? মিসেস কার্নি মানে তোমার স্টেপ মম আর ম্যাক্সের মা? কিন্তু তাকে তো তুমি ফেয়ার হবে সেদিন। হ্যাঁ, ওর আসল নাম লিলিথ, ওই কাল্টেরই সদস্য। আমি ওকে সেদিন প্রাণে মারতে পারিনি। ও আহত অবস্থায় পালিয়ে যায়। ও আবিরের কোনো ক্ষতি করেনি তো? ও এসেছিল আবিরের ভেতর সেটানিক সাইডটাকে জাগাতে, ঠিক যেভাবে ও ছোটবেলায় আমাকে নেগেটিভ দিকে টানতে চেয়েছিল। কাল্ট বরাবর ম্যাথুর উপর নজর রাখত। ওরা মনে করে আবির বিলংস টু দেম। কাল্ট থেকে পালিয়ে এসেও মুক্তি পায়নি ম্যাথিউ। তার জন্ম পরিচয় তার শিরায়, বয়ে চলা শয়তানের রক্তধারা তার পিছু ছাড়েনি। লিলিথ আসার পর থেকে ম্যাথিউর প্রাণ শক্তি শুষে নিতে থাকে। ও দিনে দিনে আরও কাহিল হয়ে পড়ে। ও লিলিথকে প্রথমেই চিনেছিল, সব বুঝেও ছিল, কিন্তু লিলিথের ক্ষমতার সঙ্গে পেরে উঠছিল না। তোমাকেও কিছু বলতে পারছিল না, কারণ এসব তুমি বুঝতে না, বিশ্বাসও করতে না। হয়তো ওকেই ভুল বুঝতে। ওকে কে মেরেছে? কোনো এক সেইটানিক পাওয়ার। কে সে? সেটাই তো শেষ পর্যন্ত জানা হলো না। প্ল্যানচেট থামাতে হলো যে। আবার করা যায় না? নো, প্ল্যানচেট করলে আত্মার খুব কষ্ট হয়। তাছাড়া আমরা যাতে সত্যিটা জানতে না পারি, তাই ম্যাথিউ আসার আরও আগে অনেক সেইটানিক স্পিরিট চলে আসছে। সেটা যথেষ্ট মারাত্মক। তাই এখন ম্যাথিউকে আর ডাকা সম্ভব নয়। তবে সেদিন কিচেনে আক্রমণটা আবির করেছিল। কি করে ফাদার? ও তো ছোট বাচ্চা। আবির তো করেনি, ওকে দিয়ে করিয়েছে সেইটানিক পাওয়ার। আর এই প্রভাব থেকেই ম্যাথিউ ওকে বাঁচাতে চাইছিল। কাল যে আমাকে মারতে এসেছিল, আমি মুহূর্তের জন্য তার কপাল স্পর্শ করে ম্যাথুর মৃত্যুর মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাই। সব বোঝার আগেই সে পালিয়ে যায়। তবে আমি
তুমি তো জানোই আমাকেও ওরা ছোটবেলায় বিভিন্নভাবে প্রলুব্ধ করতো কোনো একটা ক্রাইম করতে। তবু আবিরকে সব নেগেটিভিটি থেকে বাঁচিয়ে রেখো। ওরা কিন্তু সর্বদা চাইবে আবিরকে ওদের পথে নিয়ে যেতে। আফটার অল হি ইজ ক্যারিয়ার অফ স্যাটানিক ব্লাড লাইন। ফাদার, লিলিথ সেদিনকে আবিরকে চুরি করে নিয়ে যাচ্ছিল? না, তাহলে? সেদিন আবিরকে কোনো এক রিচুয়ালে নিয়ে গেছিল, ওর মধ্যে সেইটানিক সাইটকে জাগানোর জন্য। আর তাই ম্যাথিউ বলেছিল আবিরের পিউরিফিকেশন দরকার। আমি এতক্ষণ যা শুনলাম স্বভাবতই সবটা বোঝা সম্ভব নয়। বিশেষ করে আমি নিজেই যখন আব্রাহামিক ধর্মাবলম্বী নই। কোনো ধর্মমতকে বুঝতে সারাটা জীবন কেটে যায়। ম্যাথিউ, আমার আবির, এরা সম্পূর্ণ মানুষ নয়। ওদের মধ্যে মিশে আছে পথভ্রষ্ট ফলেন অ্যাঞ্জেলের রক্ত। এমনও হয়। তবে পৃথিবীর কোনো শক্তি আমার আবিরকে অন্ধকারে নিয়ে যেতে পারবে না। আমি তা দেব না। ম্যাথিউর মৃত্যু আমি বৃথা যেতে দেব না। ম্যাথিউ যেমন এক আদর্শ মানুষ ছিল, আলোর পথে ছিল, আবিরকেও আমি তেমনটাই বানাবো। ফাদার আর লুলুর সঙ্গে আমরা পরদিন চার্চে বিধিবদ্ধভাবে আবিরের পিউরিফিকেশন করালাম। আমি ঠিক করে নিয়েছি হান্সভিলের থেকে আমি চলে যাব। অনেক বড় পৃথিবী। ইন্ডিয়া ফিরব না, কারণ ওখানে আমার পিসাই পিমার স্মৃতি বড্ড কষ্ট দেয়, যেমন হান্সভিলে কষ্ট দেয় ম্যাথিউর স্মৃতি। কিছুদিনের চেষ্টায় এখানের সব প্রপার্টি বিক্রি করে ফেললাম। লুলু আর ফাদার আমার সঙ্গে ছিলেন সর্বদা। ফেয়ারহোপ থেকে আঙ্কেল ডেভিনসনের কল পেলাম অনেক দিন পর। আন্ট অসুস্থ, আমাকে দেখতে চান। ম্যাথিউর মৃত্যুর খবর ওই বৃদ্ধ মানুষ দুজনকে আমি দিতে পারিনি। এইমি মাই চাইল্ড, দেখলে প্রভু নিজে তোমাকে তোমার ডেস্টিনেশন চিনিয়ে দিলেন। তুমি ফেয়ারহোপেই ফিরে চলো, নতুন জীবনের শুরু করো আবিরকে নিয়ে। ফেয়ারহোপেই তুমি তোমার নতুন জীবনের আশা খুঁজে পাও, এই আশীর্বাদ করি। ইন্টারস্টেট 65 ধরে আমাদের এসইউভিটা ছুটে চলেছে। কত পুরনো কথা মনে পড়ছে। সেই পিমা পিসেমশাইকে বুঝিয়ে ফেয়ারহোপে আসা, আঙ্কেল, আন্ট, ফাদার আর লুলুকে নিজের জীবনে পাওয়া, একসময় ওই শহর ছেড়ে চলে যাওয়া, তারপর ম্যাথিউ, হান্সভিল, আবির, আর আবার আজ ফিরে যাওয়া সেই ফেয়ারহোপেই, যেন একটা বৃত্তের সমাপন। জীবন বড্ড জড়িয়ে গেছে। পিছনে ফিরে চাইলেই নিজেরই বিশ্বাস হয় না। বিশ্বাস, জ্ঞান সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। এবার আবার গুছিয়ে নেবার পালা। কানে বাজছে সেই ভবঘুরে মহিলার কথাখানা, মাদ্রে দে সাতানাস, শয়তানের মা। বুকের ভেতরটা মুচড়ে উঠল। কিছু সন্দেহ আমার মনে এখনো বিধে আছে। তবে সব প্রশ্নের উত্তর না জানাই হয়তো ভালো। যাই হয়ে যাক, আমি ওই মহিলার ভবিষ্যৎবাণী কখনোই সত্যি হতে দেব না, কখনোই না। নতুন জীবন আমি নতুনভাবে গড়ে তুলব। গাড়ি এগিয়ে চলল ফেয়ারহোপের পথে, নতুন আশার দিকে। শুনছিলে শয়তানের মা, কাহিনী সুপর্ণা নাথ। গল্প পাঠে ও অ্যামির ভূমিকায় ছিল অধ্যায়। ম্যাথিউর চরিত্রে ছিল রণদীপ, এথেনা মুর এবং আবিরের চরিত্রে ছিল পিয়ালি, ফাদারের চরিত্রে ছিল ইন্দ্রনীল, লুলুর চরিত্রে ছিল বর্ণিশা, ফরচুন টেলারের চরিত্রে ছিল দিতিপ্রিয়া এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, ত্রিনাঞ্জনা এবং দিতিপ্রিয়া। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি। নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পের নাট্যরূপ দিয়েছে দিশানি এবং পোস্টার ডিজাইনিংয়ে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা ও গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর হ্যাঁ, হাইপ অপশনে গিয়ে হাইপ করতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে।
টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।